গল্পকথন কালবৈশাখীর সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষ। আজকের গল্পের আসরে আপনাদের শোনাব সাহিত্যিক রমাপদ চৌধুরীর একটি ছোট গল্প, এক সের বেগুন। বীরভূম জেলায় রায়মঙ্গল কেন্দ্রের অপ্রতিদ্বন্দ্বী জননেতা আবুল হোসেন হায়াৎ সাহেব কেন মাত্র ১৭টি ভোট পেয়ে নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন এবং তার ভোট বাক্সের উপর কেন একটি হাস্যকর উপহার পাওয়া যায়, সে রহস্য সম্প্রতি উদ্ঘাটিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই উপহার সামগ্রীটির মধ্যেই তার পরাজয়ের কারণ খুঁজে পাওয়া গেছে। হায়াৎ সাহেব সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছেন এ সংবাদ পাঠ করে সমগ্র পশ্চিমবঙ্গের অধিবাসীরাই স্তম্ভিত হয়েছেন। যদিও রাজনৈতিক দল বিশেষে ইতিমধ্যে প্রাথমিক বিস্ময় কাটিয়ে উঠে হায়াৎ সাহেবের পরাজয় ও তাঁদের প্রার্থীর আশাতীত জয়লাভকে তাঁদের দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তার নিদর্শন বলে প্রচার করতে শুরু করেছেন। আপাতদৃষ্টিতে অবশ্য এ ধারণা হওয়া স্বাভাবিক যে নির্বাচনে কোনো প্রার্থীর জয়লাভের পিছনে রাজনৈতিক দলের কিংবা দলীয় প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তাই কার্যকরী হয়। কিন্তু এক্ষেত্রে জয়ী প্রার্থী আব্দুল করিম সাহেবের জনপ্রিয়তাকে ইতিপূর্বে অত্যন্ত সীমাবদ্ধ বলে মনে হয়েছিল এবং ঘোড়দৌড়ের ভাষায় যাকে আপসেট বলা চলে, তেমনই একটি নির্বাচনের প্রকৃত ঘটনা জানাবার জন্য এবং এই নির্বাচন ফলাফলকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার জন্য এই নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে আমি যখন স্বয়ং করিম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি, তখন তিনি কোনো উল্লাস প্রকাশ করা দূরের কথা, স্পষ্ট স্বীকার করেন যে এই ফলাফলকে তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না। স্মরণ থাকতে পারে, হায়াৎ সাহেব এ অঞ্চলের অক্লান্ত কর্মী এবং একনিষ্ঠ সমাজসেবী হিসেবে দীর্ঘ ২২ বছর যাবৎ অপ্রতিদ্বন্দ্বী জননেতার আসনে অধিষ্ঠিত ছিলেন এবং গত দুটি নির্বাচনেই তিনি বিপুল ভোটাধিক্যে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ইতিমধ্যে তার কোনো রাজনৈতিক পদক্ষেপে বিন্দুমাত্র ভ্রান্তি হয়েছে বলে শোনা যায়নি, বা তার নির্বাচন কেন্দ্রের সঙ্গে তিনি যোগাযোগ রাখতে পারেননি এমন সন্দেহ করা সম্ভব নয়। কারণ বিধানসভার অধিবেশনকালীন সময়টুকু ব্যতীত সারা বৎসরই তিনি স্বগ্রামে বসবাস করেন এবং আপন চেষ্টায় তিনি একটি বালিকা বিদ্যালয় ও একটি মাতৃসদন প্রতিষ্ঠা করেন। তাছাড়া বিধানসভাতেও তাঁর নির্ভীক ও যুক্তিপূর্ণ বক্তৃতায় গ্রামবাসীদের প্রতি তার আন্তরিক সহানুভূতি প্রকাশ পেয়েছে। স্থানীয় স্কুলের জনৈক শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে আলোচনা করে জানতে পেরেছি যে হায়াৎ সাহেব যে মাঝে মাঝেই স্বদলের গ্রাম বিরোধী ভূমিকাকে তীব্র ভাষায় সমালোচনা করে দলীয় প্রধানদের বিরাগভাজন হয়েছেন, তাও এ অঞ্চলের অধিবাসীদের কাছে অজ্ঞাত নেই। তৎসত্ত্বেও কেন যে হায়াৎ সাহেব এভাবে পরাজিত হলেন, তার কার্যকারণ অনুসন্ধান করতে গিয়ে একটি বিচিত্র সংবাদ সংগৃহীত হয়েছে। অপ্রতিদ্বন্দ্বী কোনো কোনো জননেতা এই সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছেন, এমনকি দুই একজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে এ খবরও জানা গেছে। কিন্তু হায়াৎ সাহেবের মতো জনপ্রিয় প্রার্থীর মাত্র ১৭টি ভোট পাওয়ার সংবাদ বোধ করি সমগ্র নির্বাচনের ইতিহাসেই একটি দুর্বোধ্য রহস্য হিসাবে স্বীকৃত হবে। গত পরশুর সংবাদপত্রে রায়মঙ্গল কেন্দ্রের নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে এবং সে ফলাফলের তালিকায় দেখা গেছে করিম সাহেব ১৭,৩৬২টি ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শ্রীধর বসু পেয়েছেন ২,১৫৮টি ভোট এবং অবিশ্বাস্য মনে হলেও হায়াৎ সাহেবের বাক্সে মোট ১৭টি ভোট পড়েছে। গতকালের বিভিন্ন সংবাদপত্রেও এ বিষয়ে নানা জল্পনা কল্পনা প্রকাশিত হয়েছে এবং হায়াৎ সাহেবের পরাজয়কে অনেকে দলীয় জনপ্রিয়তা হ্রাসের সুস্পষ্ট ইঙ্গিত বলে মনে করেছেন। কিন্তু এ রহস্যের প্রকৃত কারণ অনুসন্ধান করতে এসে জানা গেল যে হায়াৎ সাহেবের বাক্সে কেবলমাত্র ১৭টি ভোটপত্রই পাওয়া যায়নি, এছাড়াও আরেকটি দ্রব্য পাওয়া যায়। অফিসার নাকি স্থানীয় এক ভদ্রলোকের কাছে গল্পচ্ছলে জানান যে হায়াৎ সাহেবের বাক্সের উপরে কোনো ভোটদাতা একটি বেগুন রেখে যান।
উক্ত ভোট কেন্দ্রের উভয় রাজনৈতিক দলের এজেন্টরাই এ কাহিনী সমর্থন করেন এবং পাঠকদের স্মরণ থাকতে পারে যে কয়েকদিন পূর্বে কোনো এক পোলিং বুথে ভোট বাক্সের উপরে কেউ একটি বেগুন রেখে যায় এ সংবাদ প্রকাশিত হয়েছিল। অবশ্য সে সংবাদে কোন প্রার্থীর বাক্সের উপরে বেগুনটি পাওয়া যায় উল্লেখ করা হয়নি এবং বলা বাহুল্য সে সময় খবরটি পাঠ করে সকলেই কৌতুক বোধ করেছিলেন। আপাতদৃষ্টিতে উক্ত সংবাদটি কৌতুককর মনে হলেও ঘটনাটির পিছনে কি গভীর তাৎপর্য, করুণ কাহিনী লুকিয়ে আছে তার কিছুটা হদিশ বোধহয় পাওয়া গেছে। রায়মঙ্গল কেন্দ্রের ভোটার সংখ্যা কিঞ্চিদধিক ৬০,০০০। তন্মধ্যে ১৩,০০০ মুসলমান ও ৪৭,০০০ হিন্দু। সুতরাং কোনো কোনো মহলে যে প্রমাণ করার চেষ্টা হয়েছে রায়মঙ্গল কেন্দ্রের নির্বাচনে এবার সম্পূর্ণ সাম্প্রদায়িক মনোভাব প্রকট হয়েছে তা সত্য নয়। কারণ সাম্প্রদায়িক কারণে করিম সাহেব ১৩,০০০ ভোট পেয়ে থাকলেও স্বীকার করতে হবে অন্তত ৪,০০০ হিন্দু ভোটও তিনি পেয়েছেন। অথচ সাম্প্রদায়িক মনোভাব থাকলে স্বতন্ত্র প্রার্থী শ্রীধর বসু হিন্দুদের ভোট অধিক সংখ্যায় পেতেন এবং মুসলিমদের ভোট পেতেন হায়াত সাহেব। কারণ হায়াত সাহেবের পিতা এতদঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় মৌলবী ছিলেন এবং দরিদ্র মুসলমান চাষিদের উন্নতির জন্য হায়াত সাহেব প্রাণপাত করেছেন বললেও অত্যুক্তি করা হয় না। অন্যপক্ষে করিম সাহেব কিঞ্চিৎ সাহেবী ভাবাপন্ন। দরিদ্র মুসলমান চাষিদের সঙ্গে কোনো যোগাযোগই তিনি রাখতে পারেননি। কারণ ব্যারিস্টারি পেশায় নিযুক্ত থাকার ফলে তাকে অধিকাংশ সময় কলকাতায় থাকতে হয়। সুতরাং এই বিস্ময়কর ঘটনাটির জন্য সাম্প্রদায়িকতাকে অকারণে দায়ী করা চলে না। আরেকটি মহলের গবেষণায় প্রকাশ, জমিদারি উচ্ছেদের পক্ষে হায়াত সাহেব যে ওজস্বিনী ভাষায় বক্তৃতাটি দিয়েছিলেন তার ফলেই নাকি তিনি সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারগুলির ভোট থেকে বঞ্চিত হয়েছেন এবং করিম সাহেব প্রাক নির্বাচন সফরে ক্যানাল ট্যাক্সের বিরোধিতা করে যেসব বক্তৃতা দেন তা গ্রামবাসীদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। কিন্তু সংবাদ নিয়ে এবং সেটেলমেন্ট অফিসের নথিপত্র ঘেঁটে দেখা গেছে যে রায়মঙ্গল কেন্দ্রের মাত্র ৭০০ পরিবার জমিদারি উচ্ছেদ আইনের আওতায় পড়েন এবং আইন অন্তর্ভুক্ত ২১,০০০ বিঘা জমির মালিক ৫-৬০০ জনের অধিক নয়। সুতরাং নীতিগত কারণে হায়াত সাহেব ৭০০ পরিবারের পরিবার পিছু ৫ জন করে ধরলে ৩,৫০০ ভোট হারাতে পারেন এবং করিম সাহেবও ৫-৬০০ পরিবার থেকে ক্যানাল ট্যাক্স বিরোধী বক্তৃতার দৌলতে বড়জোর ২,৫০০ বা ৩,০০০ ভোট পেতে পারেন। কিন্তু প্রকৃত ক্ষেত্রে করিম সাহেব পেয়েছেন ১৭,০০০-এরও বেশি ভোট এবং হায়াত সাহেব পেয়েছেন মাত্র ১৭টি। অথচ গত নির্বাচনে হায়াত সাহেব ২৩,০০০ ভোট পেয়েছিলেন। অবশ্য হায়াত সাহেব মাত্র ১৭টি ভোটই পাননি, উপরন্তু তার বাক্সের উপর পাওয়া গেছে একটি বেগুন। এই বেগুনটি অনেকের কাছে কৌতুককর মনে হলেও আমার মনে হয় হায়াত সাহেবের পরাজয়ের প্রকৃত কারণ পাওয়া যাবে এই রহস্যের সমাধান করতে পারলেই। কলকাতা শহরে বসে এই ঘটনাটির তাৎপর্য অনুধাবন করা অবশ্য আমার পক্ষে সম্ভব ছিল না এবং পরীক্ষার্থী ছেলেমেয়েরা শূন্যের পরিবর্তে যেমন রসগোল্লা শব্দটি ব্যবহার করে তেমনি একটি বেগুন দান করে কোনো ভোটার হায়াত সাহেবের বাক্সকে শূন্য করবার পক্ষপাতী ছিল, প্রতিপক্ষেরই কেউ বেগুন দিয়ে কোনো তুকতাক করতে চেয়েছিল এমন মনে করা যেতে পারত। এমনকি হায়াত সাহেব নিজেও এই রহস্যটির এই ধরনের ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি আমাকে জানান যে রায়মঙ্গলের গ্রামবাসীরা অত্যন্ত দরিদ্র এবং কুসংস্কারাচ্ছন্ন। তাদের শিক্ষা দীক্ষা ও উন্নতির জন্য সরকার কোনো চেষ্টাই করেননি। সুতরাং তাদের মধ্যে কারো কারো তুকতাকে বিশ্বাস থাকা অস্বাভাবিক কিছু নয়। অবশ্য ব্যাপারটার অন্য ব্যাখ্যাটাও তিনি আমাকে জানান। এ হেন পরাজয় সত্ত্বেও কৌতুকে বলেন যে কোনো চাষি ভোটার হয়তো বেগুনটি তাকে খাবার জন্য দান করে গেছে বা ভোট দিতে এসে ভুলক্রমে বাক্সের উপর নামিয়ে রেখে গেছে। এই সূত্রে কথোপকথন করতে করতে তিনি নির্বাচনের কথা ভুলে বেগুন সম্পর্কে আলোচনা শুরু করে দেন এবং জানান যে তাঁর বাড়ির উঠোনেও কয়েকটি বেগুন চারা ছিল
এবং তাতে ১ ওজনের বেগুনও ধরত। হায়াৎ সাহেব দুঃখ প্রকাশ করে বলেন, বিধানসভায় যেতে হতো এবং দীর্ঘদিন কলুটোলার একটি হোটেলে বাস করতে হতো। সে কারণে বেগুনের চারাগুলো নষ্ট হয়ে যায় এবং ইচ্ছে সত্ত্বেও তিনি সেগুলির পরিচর্যা করতে পারতেন না। একথা জানিয়ে তিনি মনের ক্ষোভ প্রকাশ করেন। বলেন যে নির্বাচনে পরাজিত হয়ে তার উপকারী হয়েছে, কারণ এখন আর তাকে কলুটোলার নোংরা হোটেলে বাস করতে হবে না। পরম আনন্দে তিনি তার ক্ষুদ্র ভিটাবাড়ির সামনের বাগানে বেগুনের পরিচর্যা করতে পারবেন। হায়াৎ সাহেবের এই বেগুন প্রীতির বর্ণনা শুনতে শুনতে আমি যখন সন্দিহান হয়ে উঠেছিলাম এবং এর সঙ্গে ভোট বাক্সের কোনো সম্পর্ক আছে কিনা মনে মনে অনুসন্ধান করছিলাম, তখন তিনি একটি বিস্ময়কর খবর প্রকাশ করেন। তিনি বলেন যে প্রায় ৪ বছর পূর্বে তিনি একবার বিধানসভার অধিবেশন সমাপ্তির পর গ্রামে ফিরছিলেন। এমন সময় গ্রামের হাটে একজনকে ঝুড়ি ভর্তি বড় বড় বেগুন বেচতে দেখে এত দূর প্রলুব্ধ হন যে সেখানেই থমকে দাঁড়িয়ে পড়েন এবং কিছু বেগুন কিনতে তার ইচ্ছা হওয়ায় বেগুনওয়ালা ১ সের বেগুনের জন্য ৩ আনা পয়সা চায় এবং হায়াৎ সাহেব কোনো দরদস্তুর না করে ৩ আনা পয়সা দিয়েই বেগুনগুলি নিয়ে চলে আসেন। ঘটনাটির উল্লেখ করে হায়াৎ সাহেব হাসতে হাসতে আমাকে জানান যে সে রাত্রে পেঁয়াজ সহযোগে তিনি শুধু বেগুন পোড়া দিয়েই ভাত খেয়েছিলেন। এই সূত্রেই তাঁর স্মরণ হয় যে তিনি যখন বেগুন কিনছিলেন তখন পিছন থেকে কে যেন মন্তব্য করে, হায়াৎ সাহেবের দেখি আজকাল ১ সের বেগুন না হলে চলে না। এই স্থানীয় অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রায়মঙ্গল কেন্দ্রের নির্বাচনী সাফল্যের বিশ্লেষণের মধ্যেই হায়াৎ সাহেবের পরাজয়ের প্রকৃত কারণ এবং ভোট বাক্সে রাখা বেগুনটির সব রহস্য আমার ধারণা সম্পূর্ণ উদ্ঘাটিত হয়েছে। সাম্প্রদায়িকতা, জমিদারি উচ্ছেদ, ক্যানাল ট্যাক্স, বহু জনে বহু মতামত হয়তো প্রচার করবেন। রাজনৈতিক দলগুলি হয়তো এই নির্বাচনী ফলাফলের মধ্যে কোনো দল বিশেষের জনপ্রিয়তা বৃদ্ধি বা হ্রাসের হদিশ পাবেন। কিন্তু দরদস্তুর না করে ৩ আনা পয়সায় ১ সের বেগুন কেনার ফলে যে একজন অপ্রতিদ্বন্দ্বী জননেতা গদিচ্যুত হতে পারেন, এ খবর অবিশ্বাস্য মনে হলেও সত্য। এই তুচ্ছ ঘটনাটিকে আমি ইতিপূর্বে বিস্ময়কর বলেছি। তার কারণ হায়াৎ সাহেবের সঙ্গে সাক্ষাতের পর ফেরার পথে এই গ্রামেরই এক দরিদ্র মুসলমান চাষির সঙ্গে আমার দেখা হয় এবং তাকে আমি স্টেশনের পথটা দেখিয়ে দেবার জন্য অনুরোধ করি। পরিবর্তে সে প্রশ্ন করে জানতে চায় আমি গ্রামে কার বাড়ি গিয়েছিলাম। উত্তর শুনে চাষিটি উপহাসের হাসি হাসে এবং বলে যে আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে আমি নবাবজাদার বাড়ি গিয়েছিলাম। নবাবজাদা বলতে সে কাকে বোঝাতে চায় জিজ্ঞাসা করায় লোকটি হেসে বলে যে গ্রামের নবাবজাদা তো একজনই আছেন। ইতিমধ্যে আরো ২-৪ জন লোক এসে জড়ো হয় এবং হাসতে হাসতে বলে যে এখন তারা হায়াৎ সাহেবকেই নবাবজাদা সম্বোধন করে এবং তার পরাজয়ে যে তারা খুশি হয়েছে তাও প্রকাশ করে। আমি বিস্মিত হয়ে তাদের উল্লাসের কারণ জানতে চাই। তখন একজন সহাস্যে বলে যে হায়াৎ সাহেব মানুষটি ভালো ছিলেন বলেই তারা তাকে মাথায় করে রেখেছিল, কিন্তু বিধানসভার সদস্য হয়েই তিনি নাকি ধরাকে সরা ভাবতে শুরু করেন। আমি ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে বলি যে তাদের ধারণা ভুল, হায়াৎ সাহেব যেমন ছিলেন তেমনই আছেন। বলা বাহুল্য, তাদের প্রকৃত মনোভাব জানার জন্যই আমি হায়াৎ সাহেবের পক্ষ সমর্থনের চেষ্টা করি। কিন্তু এর ফলে লোকগুলি রুষ্ট হয়ে ওঠে এবং জানায় যে হায়াৎ সাহেবের কথা বলতেও তাদের লজ্জা হয়। তিনি নাকি হাটে বেগুন কিনতে গিয়ে দরদস্তুর করেন না, ৩ আনাই দিয়ে দেন এবং যিনি বাড়ির গাছের বেগুন খেতেন তাঁরা নাকি বর্তমানে ১ সের বেগুন না কিনলে চলে না। এরপর আমি সমগ্র অঞ্চল সফর করে হায়াৎ সাহেব সম্পর্কে জনসাধারণের প্রকৃত অভিমত জানবার চেষ্টা করি। জানতে পারি যে শুধুমাত্র ১ সের বেগুনের দরদস্তুর না করে কেনার সময় যারা তাঁর আশেপাশে ছিল তারা ক্রমে ক্রমে হায়াৎ সাহেবের পরিষ্কার জামা কাপড়ের দিকেও দৃষ্টি দিতে শুরু করে
এইভাবে নানা গুজব চতুর্দিকের গ্রামগুলোতে ছড়িয়ে দিতে আরম্ভ করে এবং অনেকের এই ঘটনাটিকে কেন্দ্র করে তাঁর সম্পর্কে ধারণা হয় যে বিধানসভার সদস্য হওয়ার ফলে তিনি নিশ্চয়ই খুব বড়লোক হয়ে গেছেন। অন্যথায় হায়াত সাহেবের মতো একজন দরিদ্র জননেতা এক সের বেগুন কিনলেন কেন, এবং কিনলেও দরদস্তুর না করে 3 আনা দাম কেন দেবেন? কোনো ব্যক্তি সম্পর্কে কোনো গুজব রটনা শুরু হলে শেষ পর্যন্ত তা কত সুদূর প্রসারী ক্ষতিকর হতে পারে পরবর্তী ঘটনাটি থেকেই তা প্রমাণ হবে। হায়াত সাহেব যখন বৎসর 2 আগে প্রাণপণ চেষ্টায় একটি মাতৃসদন প্রতিষ্ঠা করেন সরকার ও সাধারণের সাহায্য নিয়ে, তখন সকলেই বলতে শুরু করে যে তিনি এখান থেকেই 2 পয়সা রোজগার করেছেন। কিন্তু তার জনকল্যাণ প্রচেষ্টার সম্পূর্ণ কদর্থ করা হয় বৎসরখানেক পূর্বে তিনি যখন রায়মঙ্গলে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে অগ্রণী হন। কারণ এ অঞ্চলের অধিবাসীরা আরেকটি বিদ্যালয়ের পক্ষপাতী ছিল বটে, কিন্তু বালিকাদের জন্য নয়। এ পর্যন্ত হায়াত সাহেবের বিরুদ্ধে গ্রামবাসীদের নানা কাল্পনিক অভিযোগ থাকলেও তার চরিত্রের উপর কেউ কোনো কটাক্ষ করেনি। কিন্তু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার কথা শুনে সকলেই রুষ্ট হয় এবং প্রশ্ন করে যে হায়াত সাহেবের দৃষ্টি হঠাৎ বালিকাদের উপর পড়েছে কেন। ফলে তাদের সুপ্ত আক্রোশ পত্রে পুষ্পে পল্লবিত হতে শুরু করে এবং হায়াত সাহেবের মতো জননেতাও অল্প দিনের মধ্যেই লোকচক্ষে হেয় প্রতিপন্ন হয়। এ কারণেই সমগ্র পশ্চিমবঙ্গ, যদিও তাঁর মতো অক্লান্ত কর্মী ও একনিষ্ঠ দেশসেবকের শোচনীয় পরাজয়ে স্তম্ভিত বিস্মিত হয়েছে, তথাপি রায়মঙ্গল কেন্দ্রের জনসাধারণ এই পরাজয়ের প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে সমর্থ হয়নি। গল্পটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন অন্যান্যদের সঙ্গে। এরকম নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখীর আসরে যোগ দিন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য আরেকদিন আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।